আসেন আমরা একটু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আলোচনা করি। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রথমত আমরা একটু কাব্য পরিচয় নিয়ে একটু আলোচনা করি, যে কাব্য পরিচয় জিনিসটা আসলে কি, মানে কাব্যটার আমরা প্রথমত হচ্ছে পরিচয় সম্পর্কে একটু জানবো। প্রথম কথা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের মধ্যযুগের প্রথম কাব্য, মধ্যযুগের একদম যে প্রথম কাব্য, মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে, তাহলে বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম কাব্য কি? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এবং এটি হচ্ছে সর্বজন স্বীকৃত আদি, মানে সর্বজন স্বীকৃত বাংলা ভাষার প্রথম নিদর্শন, সর্বজন স্বীকৃত বাংলা ভাষার প্রথম নিদর্শন বলা হয় তাকে, এই শ্রীকৃষ্ণ কীর্তনকে সর্বজন স্বীকৃত বাংলা ভাষার আদি নিদর্শন, সর্বজন স্বীকৃত বাংলা ভাষার আদি নিদর্শন। এখন এই জায়গাতে আমাদের একটু প্রশ্ন আছে যে ভাইয়া সর্বজন স্বীকৃত বাংলা ভাষার আদি নিদর্শন দ্যাটস মিন কি? ব্যাপারটা হচ্ছে আমরা এর আগে যে চর্যাপদ পড়েছি, কিন্তু চর্যাপদ কিন্তু সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় রচিত না, এখানে একটু কনফিউশন রয়েছে। চর্যাপদ সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় রচিত না। ব্যাপারটা হচ্ছে দেখেন, চর্যার ভাষা নিয়ে আমরা দেখলাম যে বিতর্ক রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা নিয়ে কোনো বিতর্ক নাই। এজন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে সর্বজন স্বীকৃত বাংলা ভাষার আদি নিদর্শন। মানে এইটা যে বাংলায় রচিত এটা নিয়ে কোনো ডাউট নাই। যেখানে ছিলাম যে সর্বজন স্বীকৃত বাংলা ভাষার আদি নিদর্শন কোনটা, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এবং মানে খাঁটি বাংলায় রচিত প্রথম নিদর্শন কি, তা উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, কারণ এটার ভাষা নিয়ে কোনো দ্বিমত নাই। এবং আমরা যদি টোটাল বাংলা সাহিত্যের কথা চিন্তা করি, তাহলে টোটাল বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য বা দ্বিতীয় সাহিত্য হচ্ছে এটা। আমরা একেবারে টোটাল বাংলা সাহিত্যের কথা যদি চিন্তা করি, এখন কেন খেয়াল করে দেখেন, কারণটা হচ্ছে টোটাল যে বাংলা সাহিত্য রয়েছে ওই বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থের নাম কি? প্রথম গ্রন্থের নামটা হচ্ছে কিন্তু চর্যাপদ। এখন আসেন, এই কাব্যের ভিতরে মোট 13টি খণ্ড রয়েছে। খণ্ডের সংখ্যা কতটি? 13টি খণ্ড আমরা পেয়ে থাকি। এই কাব্যের ভিতরে 13টি খণ্ড এবং পদের সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে, হ্যাঁ, এই যে একজন অলরেডি বলে দিয়েছেন যে বনি দত্ত, গুড। তো এই 13টা খণ্ড এবং এই কাব্যের পদের সংখ্যা ছিল 418টি। 418টি কি ছিল? পদের সংখ্যা ছিল। এবং সংস্কৃততে এই কাব্যের শ্লোকের সংখ্যা ছিল 161টি। সংস্কৃততে এই কাব্যের শ্লোকের সংখ্যা কয়টা ছিল? এটা উত্তর হচ্ছে 161টি। এখন আসেন, এই কাব্যটা কে লিখেছেন? কাব্য রচনা করেছেন বরুচণ্ডী দাস। কাব্য কে রচনা করেছেন? কাব্য রচনা করেছেন বরুচণ্ডী দাস। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে বরুচণ্ডী দাস ছিলেন, এই বরুচণ্ডী দাস তিনি এই কাব্যটি তিনি দুইটা গ্রন্থের অবতারণায়, মানে দুইটা গ্রন্থ থেকে দুইটা কাব্যর অনুসরণে তিনি রচনা করেছেন। নাম্বার 1, একটা হচ্ছে তিনি ভাগবতের অবলম্বনে বা ভাগবত থেকে অনুপ্রাণিত হয়ে তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লিখেছেন। আর নাম্বার 2, তিনি জয়দেবের যে সংস্কৃততে যে গীত গোবিন্দম ছিল, এই গীত গোবিন্দম থেকে তিনি অনুপ্রাণিত হয়ে তিনি মূলত কাব্যটি লিখেছেন। তাহলে নাম্বার 1 একটা হচ্ছে ভাগবত, নাম্বার 2 আর একটা হচ্ছে গীত গোবিন্দম থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই কাব্যটি লিখেছেন। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে কাব্যটা রয়েছে, এই কাব্যের মুখবন্ধ কে লিখেন? মুখবন্ধ, তো মুখবন্ধ বলতে আসলে কি বুঝায়? মুখবন্ধ বলতে সহজ কথা বলে বুঝায় ভূমিকা। এই কাব্যের ভূমিকা লিখেছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ভদ্রলোক তিনি কি করেছেন? তিনি এই কাব্যটির মুখবন্ধ তিনি লিখেছেন। এবং কাব্যটার আনুমানিক বয়স, রচনাকাল ধরা হয়ে থাকে যে 14 থেকে 16 ভিতরে এই কাব্যটা কি হয়েছে? 14 থেকে 16 ভিতরে তিনি এই কাব্যটা রচিত হয়েছে বলে তিনি ধারণা করা হয়ে থাকে। তো আসলে আমরা একটু দেখি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কতটি? পাসপোর্ট ও ইমিগ্রেশন সহকারী পরিচালক 2014। প্রশ্নটার উত্তর করেন। দ্রুত, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কতটি? গুড, আমরা একটু আগে দেখলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 13টি। ওকে, সো উত্তর 13টি। আচ্ছা, এরপর আমরা একটু যাই মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? এটা পাঠ মন্ত্রণালয় 2020 প্রশ্নটা আসছে। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? উত্তর করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? উত্তর আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে, আচ্ছা, এরপর আসলে সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সেটা একটু উত্তর করেন। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? সো এখানে প্রশ্নের ভিতরে কিন্তু প্যাচ রেখে দিয়েছে, বলে যে সর্বজন স্বীকৃত, এন্ড এরপর বলেছে খাঁটি বাংলা ভাষায় রচিত। সো একদিকে বলছে সর্বজন স্বীকৃত, আরেকদিকে বলছে খাঁটি বাংলা। সো চর্যাপদ বাংলায় রচিত হলো, এটা কিন্তু খাঁটি বাংলা না, দুর্বোধ্য বাংলা ছিল। ঠিক আছে,
ওকে, আচ্ছা, সো তার মানে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আমরা দেখেছি। সো আসেন আমরা একটু দেখি কাব্যের বিষয়বস্তু। সো কাব্যের বিষয়বস্তু আলোচনা করতে হলে কাব্যের ক্যারেক্টার নিয়ে প্রথমত আলোচনা করতে হবে। কাব্যে অনেকগুলো ক্যারেক্টার পাওয়া যায়, কিন্তু সক্রিয় ক্যারেক্টার 3টা। নাম্বার 1 একটা হচ্ছে রাধা, এন্ড নাম্বার 2 আরেকটা হচ্ছে কৃষ্ণ, এন্ড নাম্বার 3 আরেকটা হচ্ছে বরাই, আরেকটা কি, আরেকটা হচ্ছে বরাই। সো কাব্যের সক্রিয় চরিত্র হচ্ছে কাব্যের সক্রিয় চরিত্র কি? কাব্যের সক্রিয় চরিত্র হচ্ছে 3টা। নাম্বার 1 একটা হচ্ছে রাধা, আরেকটা হচ্ছে কৃষ্ণ, আরেকটা হচ্ছে বরাই। ওকে, সো প্রথমত এই কাব্যটা কি? কাব্যটা হচ্ছে 3টে ক্যারেক্টার আমরা দেখতে পাই। এখানে আসেন, এই যে রাধা ছিল, এই রাধা সে মূলত ছিল জীবাত্মা। সে মূলত কি ছিল? সে মূলত ছিল জীবাত্মা। কৃষ্ণ যে ছিল, এই কৃষ্ণ মূলত সে ছিল মূলত পরমাত্মা। ওকে, কৃষ্ণ ছিল মূলত পরমাত্মা, বা রাধা এখানে যার প্রতিনিধিত্ব করতেছে সে ছিল জীবকুলের প্রতিনিধিত্ব করতেছে। হ্যাঁ, আর আমাদের যে কৃষ্ণ ছিল, এই কৃষ্ণ সে ঈশ্বরের প্রতিনিধিত্ব করতেছে। কৃষ্ণ কার প্রতিনিধিত্ব করে? ঈশ্বরের প্রতিনিধিত্ব করে। আর বরাই যে ছিল, বরাই ছিল প্রেমের দূত। মানে বরাই ছিল প্রেমের দূত বলতে বোঝানো যে প্রেম কানেক্ট করাই দেয়। তো এইখানে রাধা আর কৃষ্ণের প্রেম, দুজনের ভিতরে প্রেমটা মিলাই দিয়েছে কে? উত্তর হচ্ছে রাধা। তো এখানে মূলত বিষয়বস্তুটা হচ্ছে কৃষ্ণকে পৃথিবীতে আবির্ভাব করেছেন, একদম ঈশ্বর নিজে আবির্ভাব করেছেন। কেন তিনি আবির্ভাব করেছেন? কারণ কংস রাজাকে বধ করার জন্য, অত্যাচারী রাজা কংসকে বধ করার জন্য, হত্যা করার জন্য তাকে আবির্ভাব করেছেন এই কৃষ্ণকে আবির্ভাব করা হয়েছে। কিন্তু কৃষ্ণ সে একটা প্রাণীকুলের, অর্থাৎ রাধা, তার সঙ্গী রূপে রাধাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, যেখানে দেখা যায় কৃষ্ণ সরাসরি পরমাত্মা এবং রাধা যে ছিল সে ছিল মূলত জীবাত্মা। তো এই কাব্যের মূলত অন্তরায় যে জিনিসটা বোঝানো হয়েছে, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে মিলন, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে, জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে প্রেম, এই জিনিসটাই কাব্যে বোঝানো হয়েছে। জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে প্রেম, হ্যাঁ, ঈশ্বর এবং প্রাণীকুলের মধ্যে প্রেম, এটাই হচ্ছে এই কাব্যের মূল বিষয়বস্তু। ওকে, সো কাব্যের বিষয়বস্তুটা কি ক্লিয়ার? আশা করি আমরা কাব্যের বিষয়বস্তুটা বুঝতে পেরেছি। এবার আসলে আমরা একটু কাব্যের আবিষ্কার প্রসঙ্গটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, একজন বলছে ঘটক, গুড, ঘটক। আচ্ছা, আসলে কাব্যের বিষয়বস্তু, কাব্যের আবিষ্কার নিয়ে আমরা একটু আলোচনা করি। তো সালটা তখন 1909। এই যে 1909 সাল ছিল, 1909 সাল বাংলাতে এটা হচ্ছে 1316। 1909 বাংলাতে এটা 1316। 1909 বাংলাতে 1316 বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং পুঁথিশালার অধ্যক্ষ ভদ্রলোকের নাম ছিল বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায়। এই বসন্ত রঞ্জন রায় তার একটা উপাধি ছিল, তার সেই উপাধির নাম ছিল বিদ্যুৎ দল্লভ। তাহলে বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি? উত্তর হচ্ছে বিদ্যুৎ দল্লভ। এই বিদ্যুৎ দল্লভ ছিল বসন্ত রঞ্জন রায়ের যে উপাধি। তো কথা হচ্ছে তিনি 1909 সালে, এবং বঙ্গাব্দ তখন হচ্ছে 1316, তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খুবই গুরুত্বপূর্ণ কথা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা, কোন জেলা? বাঁকুড়া জেলা। এই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা কাকিল্লাপুর গ্রাম থেকে, যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে কাকিল্লাপুর গ্রাম। এই কাকিল্লাপুর গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ যে মুখোপাধ্যায় রয়েছে, এই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের, হ্যাঁ, দেবেন্দ্রনাথ যে মুখোপাধ্যায় রয়েছে, এই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালগড় থেকে তিনি এই কাব্যটা আবিষ্কার করেছেন। কোথা থেকে? গোয়ালগড় থেকে অযত্ন রক্ষিত অবস্থায় এই কাব্যটা আবিষ্কার করেছেন। তাহলে আবিষ্কার প্রসঙ্গটা আমি যদি আবার সুন্দর করে যদি বলি, 1909 সালে বঙ্গাব্দ 1316, বসন্ত রঞ্জন রায়, তার উপাধি হচ্ছে বিদ্যুৎ দল্লভ। তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক ব্রাহ্মণের গোয়ালগড়ের মাচা থেকে তিনি এই কাব্যটা মূলত আবিষ্কার করেছেন, এবং কাব্যটা তখন অযত্ন রক্ষিত অবস্থায় ছিল। এই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। যেমন আমরা একটু দেখি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? একটু উত্তর করেন। সহকারী উপজেলা, 2010 প্রশ্নটা এসেছে। দেখেন, যা যা বলেছি ঠিক ওই জায়গাটা থেকে পরীক্ষাতে প্রশ্ন চলে এসেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? গুড। দেখেন, রাজপ্রাসাদে গোয়ালগড়ে কুড়েঘর, তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গোয়ালগড়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার কেন এই কাব্যটাকে গোয়ালগড় নিয়ে যাওয়া হয়েছে? কেন এই কাব্যটাকে গোয়ালগড় নিয়ে যাওয়া হয়েছে? ব্যাপারটা হচ্ছে বাংলা সাহিত্য অন্যতম একটা অশ্লীল কাব্য, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তো ধারণা করা হয় থাকে এটা এতটাই অশ্লীল ছিল যে
হ্যাঁ, একজন অলরেডি বলেছেন যে সবগুলো গোয়ালঘরে কেন থাকতো, সবগুলো না, শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপত্র রয়্যাল লাইব্রেরিতে ছিল, রেপারের রাজদরবার রয়্যাল লাইব্রেরি ছিল। তো যেখানে ছিলাম এই কাব্যটা অশ্লীল কাব্য ছিল, এতটাই অশ্লীল ছিল যে মানুষ এই কাব্যটা যখন পড়তো তখন মানুষ দেখতো যে এই অশ্লীল কাব্য যাতে আর কেউ না পড়ুক। এখন আপনি একটা অশ্লীল জিনিস পাইলে আপনি এটা কি পাবলিক করে দেন সবাই দেখুক? তো এই জন্য বলা হয় যে লোকচক্ষুর অন্তরালে রাখার জন্য মূলত কাব্যটা গোয়ালঘরে কেউ একজন অযত্নে রক্ষিত অবস্থায় রেখেছেন, এইটা একটা কারণ হইতে পারে। 2 নম্বর কারণ এটাও হইতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটা ছিল এটা মূলত এটা যে আসলে সাহিত্য ছিল এটা তখন বুঝে নাই মানুষ, এমনিতে কোনো একটা পুঁথি পেয়ে গোয়ালঘরে রেখে দিছে, হ্যাঁ, কারণ যে জিনিসটার দাম নাই ওই জিনিসটাই তো মানুষ গোয়ালঘরে রেখে দেয়, এটাও হইতে পারে, যে কোনো একটা কারণ হইতে পারে। আচ্ছা, এরপর আসেন আমরা একটু দেখি আবিষ্কারক কে ছিলেন। আমরা জানি আবিষ্কারক ছিলেন বসন্তরঞ্জন রায়। তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল বিদ্যুৎ দল্লভ। বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল? বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্যুৎ দল্লভ। এবং পরীক্ষাতে প্রশ্ন আসবে যে তাকে বিদ্যুৎ দল্লভ উপাধি দেন কে? উত্তর হচ্ছে নবদ্বীপের রাজা ভুবন মোহন। এই ভুবন মোহন, নবদ্বীপের রাজা ভুবন মোহন বসন্তরঞ্জন রায়কে বিদ্যুৎ দল্লভ উপাধি দেয়, বসন্তরঞ্জন রায়কে বিদ্যুৎ দল্লভ উপাধি দেয়। তাহলে আবিষ্কারক প্রসঙ্গ হচ্ছে প্রথমত হচ্ছে আবিষ্কারক বসন্তরঞ্জন রায়, উপাধি তার বিদ্যুৎ দল্লভ, তাকে বিদ্যুৎ দল্লভ উপাধি দেন নবদ্বীপের রাজা ভুবন মোহন। এরপর হচ্ছে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ ও পুঁথিশালার তিনি কি ছিলেন? অধ্যক্ষ ছিলেন। পুঁথিশালার তিনি অধ্যক্ষ ছিলেন। ওকে, তো এইটা একটু সলভ করেন। সরকারি রাজস্ব কর্মকর্তা 2012। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? তারপর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, তারপর রামমোহন রায়, বসন্তরঞ্জন রায়, প্রমথ চৌধুরী। বলেন কি হবে? উত্তর হচ্ছে কি? বসন্তরঞ্জন রায়। ওকে, বসন্তরঞ্জন রায়। আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি কাব্য প্রকাশ। ওকে, আসেন এইবার আসেন কাব্য প্রকাশ, খুব ইম্পর্টেন্ট। একটা কাব্য আবিষ্কার হলো, এখন কাব্যটা যথারীতি প্রকাশ করতে হবে। তো আমরা দেখতে পেলাম যে 1909 এসে কাব্যটা কি হলো? আবিষ্কার হলো। 1909 কাব্যটা আবিষ্কার হলো। 1909 কাব্যটা আবিষ্কার হওয়ার পরে 1916-তে কাব্যটা প্রকাশিত হলো। তাহলে কাব্য প্রকাশ কততে হলো? 1916। এবং 1916 তখন বঙ্গাব্দ হচ্ছে 1323। 1916 বঙ্গাব্দ কত? 1323। 1323-এ বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ দল্লভ তিনি এটা আবিষ্কার করেছেন এবং তিনি এটা সম্পাদনা করেছেন। তাহলে সম্পাদক এবং আবিষ্কারক কিন্তু একই মানুষ ছিল। সম্পাদক এবং আবিষ্কারক একই মানুষ ছিল। এখন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারককে? বসন্তরঞ্জন রায়। সম্পাদককে? বসন্তরঞ্জন রায়। তাহলে কত সালে প্রকাশিত হয়? প্রকাশিত হয় 1916 সালে, কিন্তু আবিষ্কার হয় কত সালে? তখন 1909 সালে। এখন একটা জায়গা থেকে তো এটা প্রকাশিত হতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসলো কোথা থেকে এটি প্রকাশিত হয়? উত্তর হচ্ছে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি কি হয়? এটি প্রকাশিত হয়। তাহলে দেখেন পরীক্ষাতে কিন্তু অনেকভাবে প্রশ্ন আসতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে আবিষ্কার হয়, কোথা থেকে আবিষ্কার হয়, কে আবিষ্কার করেন, কে সম্পাদনা করেন, কোথা থেকে প্রকাশ হয়, এই টাইপ প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে অনেকবার কিন্তু পরীক্ষাতে প্রশ্ন চলে আসতে পারে। এরপর আমরা একটু দেখি নামকরণ প্রবলেম, অর্থাৎ এই কাব্যটার নাম আসলে কি সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। তো কাব্যটার বিতর্ক তৈরি হওয়ার মূল রিজন যেটা ছিল সেটা ছিল কাব্য যেটা ছিল এই কাব্যটার প্রথম দিকে 2টা পাতা ছিল না। প্রথম দিকে আমরা 2টা পাতা পাইনি এবং কাব্যটায় দেখা যায় যে শেষের পাতাটি ছিল না, মানে শেষ পাতা এবং প্রথম 2টা পাতা ছিল না এবং মাঝখানে বেশ কিছু পাতা আমরা দেখতে পাই ছিল না। তাহলে একটা কাব্যের প্রথম পাতা, শেষ পাতা, মাঝখানে কিছু পাতা নাই, তখন কাব্যের আসলে নামটা কেটে নিয়ে একটা কৌতূহল তখন সৃষ্টি হয়। পরবর্তীতে দেখা যায় কাব্যের ভিতরে একটা চিরকুট পাওয়া গিয়েছে। কি পাওয়া গিয়েছে? একটা চিরকুট পাওয়া গিয়েছে। এই যে চিরকুটটি ছিল, এই চিরকুটের ভিতরে দেখা যায় যে কাব্যের নাম দেওয়া যেটি ছিল সেটি ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তো এখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, সন্দর্ভ নামটা এক এক জায়গাতে এক এক রকম দেখতে পান। হ্যাঁ, তো আসলে একই জিনিস সন্দর্ভ। তো এখন দেখেন তাহলে কাব্যের প্রকৃত নাম কি? কাব্যের প্রকৃত নাম কিন্তু শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখন প্রশ্ন আছে তাহলে কাব্যের প্রকৃত নাম যদি হয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কোথা থেকে এলো? ব্যাপারটা হচ্ছে ওই যে বসন্তরঞ্জন রায় তিনি এই কাব্যটা তিনি নামকরণ করতে গিয়ে তিনি নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন। কাব্যটা শ্রীকৃষ্ণ কীর্তন নামেই প্রকাশিত হয়েছে, কিন্তু পরবর্তীতে গবেষণা করে দেখতে পেল যে কাব্যের আসলে প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তখন শ্রীকৃষ্ণ কীর্তন নামটা এত বেশি প্রসার লাভ করেছে যে মানুষ শ্রীকৃষ্ণ সন্দর্ভ এটা ভুলেই গিয়েছে। তাহলে কাব্যের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কাব্যের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ওকে, কাব্যের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি রচয়িতা। রচয়িতা সম্পর্কে কিন্তু আমরা জানি রচয়িতাকে, রচয়িতা হচ্ছে বরু চণ্ডীদাস। রচয়িতা হচ্ছে বরু চণ্ডীদাস। তো বরু চণ্ডীদাস তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা, তিনি রচনা করেছেন। এবং বরু চণ্ডীদাস তিনি হচ্ছেন মধ্যযুগের আদিকবি। মধ্যযুগের
আদি কবি। আচ্ছা, তিনি মধ্যযুগের আদি কবি, এটা কেমনে বুঝলেন বলেন তো? কারণটা হচ্ছে এই যে ভদ্রলোক ছিলেন তিনি মধ্যযুগের আদি কবি, এটা আমরা কিভাবে বুঝলাম? তিনি যেহেতু মধ্যযুগের প্রথম কাব্যটা তিনি লিখেছেন, তার মানে নর্মালি তিনি মধ্যযুগের আদি কবি, একদম নর্মাল হিসাব। তো তার জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেছেন যে তার জন্ম হচ্ছে বীরভূমের নান্নুর গ্রামে তার জন্ম, বীরভূমের নান্নুর গ্রামে তার জন্ম। তাহলে বীরভূমের নান্নুর গ্রামে এই তার জন্ম, এটা অনেকেই বলেছেন, আবার অনেকেই। এবং সর্বশেষ তিনি তার সম্পর্কে জানেন যে তিনি বাসুলি দেবীর পূজা করতেন। কোন দেবী? বাসুলি দেবীর তিনি পূজা করতেন, তিনি বাসুলি দেবীর পূজা করতেন। ওকে, সো এই ব্যাপারগুলো আমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমাকে একটু বলেন যে এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা। আচ্ছা, আসলে 29তম বিসিএস প্রশ্ন সলভ করেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে উত্তর করেন দ্রুত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? গুড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বড় চণ্ডীদাস। তবে বাংলা সাহিত্যে আসলে চণ্ডীদাস কতজন, এটা নিয়ে বিতর্ক রয়েছে। আমরা বৈষ্ণব পদাবলীর ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো। ওকে।